আপনি জানেন কি ভারতের পন্ডিচেরিতে অরোভিল নামে একটা এক্সপেরিমেন্টাল টাউন আছে, যেখানে জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ ছাড়াই বিভিন্ন দেশের মানুষ মিলেমিশে বসবাস করে। এখানে নেই কোনো মুদ্রা বা অর্থ ব্যবস্থা, নেই পরীক্ষা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এখানকার নিয়মকানুন বাইরের নিয়মকানুনের চাইতে অনেকটা আলাদা। তাহলে কি এই অরোভিল, কেমন করে এখানে থাকা যায়, আর এখানে যাওয়ার পথ কি? আজকের ভিডিওতে পন্ডিচেরি, অরোভিল, কাল্ট এবং কাল্ট বিষয়ক সিনেমা নিয়ে কথা বলবো। গত বছরের শুরুতে চেন্নাই থেকে একটা গাড়ি ভাড়া করে সুন্দর একটা রাস্তা দিয়ে 2 ঘন্টার জার্নির পর পন্ডিচেরি পৌঁছালাম। এই শহরের মূল আকর্ষণ এখানকার ফ্রেঞ্চ আর্কিটেকচার ও কালচার। 1954 সাল পর্যন্ত এই অঞ্চল ফ্রান্সের একটা কলোনি ছিল। পন্ডিচেরির বিখ্যাত ফ্রেঞ্চ কলোনি বা হোয়াইট টাউনের এই হোমস্টেতে উঠলাম। ভাড়া মাত্র 2500 রুপি। পুরো একটা বাসা, বিশাল বারান্দা থেকে গোছানো রঙিন শহরের সুন্দর একটা ভিউ। ব্যাগ রেখে দ্রুত শহরটা দেখতে বেরিয়ে পড়লাম। পন্ডিচেরি শহরের এই হোয়াইট টাউন অঞ্চলটাকে দেখে মনে হয় টাইম মেশিনে করে পুরনো কোনো প্রাচীন শহরে এসে পড়েছি। ফরাসি শাসনামলের সব পুরনো বিল্ডিং, পুরনো ভিলা, সেই ধাঁচে বানানো ছোট ছোট রঙিন ক্যাফে, রেস্টুরেন্টে আবার সার্ভ করা হচ্ছে ফ্রেঞ্চ আর সাউথ ইন্ডিয়ান খাবার। রাস্তায় আবার ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন হস্তশিল্পের দোকান। আর হোয়াইট টাউন থেকে কিছুটা দূরেই সাগর তীরে পায়ে হাঁটার সুন্দর রাস্তা। সামনের সাগরটার নাম কিন্তু বঙ্গোপসাগর। পন্ডিচেরিতে প্রথম দিন কাটলো সাগর পাড়েই। আমাদের হোটেল থেকে মাত্র 5-10 মিনিট হাঁটার দূরত্বে সাগর পাড়। এখানে একটু হাঁটাহাঁটি করেই আপনি কয়েকটা বিকেল কাটিয়ে দিতে পারবেন। আর ভাগ্য ভালো হলে ফ্রিতে লোকাল কনসার্ট দেখার সুযোগ পেয়ে যেতে পারেন। পরদিন সকালটা শুরু করলাম পন্ডিচেরির বিখ্যাত একটা রেস্টুরেন্টে নাস্তা করে। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া সেরে সুন্দর ঝকঝকে রাস্তা দিয়ে আমরা চলে যাই পন্ডিচেরি জাদুঘরে। পন্ডিচেরি জাদুঘরে এই পন্ডিচেরির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সম্পর্কে একটু জানাশোনা করলাম। তারপর জাদুঘর থেকে বের হয়ে দেখলাম পাশে একটা পার্ক আছে। সে পার্কে গিয়ে কিছুক্ষণ সময় কাটালাম। এরপর চলে গেলাম বিখ্যাত একটা টেম্পলের নাম আরুলমিগু মানাকুলা ভিনায়গার দেভাস্থানম। এরপর দেখতে গেলাম পন্ডিচেরি খুব পপুলার একটা চার্চের নাম আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন ক্যাথেড্রাল। বলে রাখা ভালো, আপনি যে ধর্মেরই হন না কেন, অন্য ধর্মের উপাসনালয় দেখতে গেলে সেখানকার নিয়ম রীতি মেনে সম্মান প্রদর্শন করতে হবে। সুন্দর এই চার্চের বাইরে একটা সস্তা বইয়ের দোকান পেয়ে গেলাম। কিছুক্ষণ বই নেড়েচেড়ে দেখলাম, কিনলাম। তারপর আবার হাঁটা শুরু। সাউথের অন্যান্য জায়গার মতো পন্ডিচেরিতেও সিনেমার নায়কদেরকে লার্জার দেন লাইফ ক্যারেক্টার হিসেবে দেখা হয়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করলাম, পন্ডিচেরির সাগর পাড়ের এই হাঁটার জায়গায় মাঝে মাঝে ছবি আঁকা প্রতিযোগিতা হয়। তবে সেই প্রতিযোগিতায় ছবি আঁকা হয় রাস্তায়, কোনো ক্যানভাসে না। পুরো রাস্তা জুড়ে বাচ্চাদের আঁকা ছবি। পন্ডিচেরি রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়লো এই ছোট্ট থিয়েটার হাউসের। দেখলাম বিকেলে তাদের একটা নাটকের শো আছে। নাটকের নাম দ্য স্কুল ফর ওয়াইফস। নাচ, গান, কমেডি, কালচারের মিলেমিশে নির্মিত একটা নাটক। কেউ পন্ডিচেরি আসলে এই ছোট্ট থিয়েটারের গলিতে একটু ঘুরে যেতে পারেন। নাটক লোকাল ল্যাঙ্গুয়েজে হলেও বুঝতে কোনো সমস্যা হয়নি। নাটক দেখে বের হয়ে সন্ধ্যার দিকে চলে গেলাম হোয়াইট টাউন থেকে কিছুটা দূরে লাইট হাউস বিচ ও তার পাশেই জয়ল্যান্ড থিম পার্কে বিভিন্ন ধরনের রাইড ও কিছু স্ট্রিট ফুডের দোকান আছে। পন্ডিচেরিতে তেমন অ্যাক্টিভ নাইট লাইফ নেই, তাই বলা যায় এটাই তাদের জন্য একটা নাইট লাইফ। অনেক রাত পর্যন্ত লাইট হাউস বিচের আশেপাশে ঘোরাঘুরি করে হোটেলে ফিরলাম। পরদিন সকালে রওনা হলাম পন্ডিচেরির মূল আকর্ষণ অরোভিল দেখতে। পন্ডিচেরি হোয়াইট টাউন থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত এই অরোভিল। ভারতীয় কবি শ্রী অরবিন্দের নাম থেকে এসেছে অরোভিল নামটি। অরোভিল একটা এক্সপেরিমেন্টাল টাউন। এখানে ট্যুরিস্ট হলে আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। অরোভিল প্রতিষ্ঠিত হয় 1968 সালে দ্য মাদার নামে পরিচিত মীরা আফসারা এবং স্থপতি রজার অ্যাঙ্গারের পরিকল্পনায়। উদ্বোধনী অনুষ্ঠানে 121টি দেশের প্রতিনিধি এবং ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা যোগ দেন। তারা নিজ নিজ দেশের মাটি এনে একটা পাত্রে রেখে হিউম্যান ইউনিটির প্রতীক হিসেবে অরোভিলের যাত্রা শুরু করেন। অরোভিলের মূলনীতি এবং বিশ্বাস খুব সহজ করে যদি বলা যায় তাহলে বলতে হয়, এখানে জাতি, ধর্ম, বর্ণের কোনো স্থান নেই। এখানে সবাই সমান। এখানে স্থান পাবে না কোনো ধর্মীয় বা রাজনৈতিক মতাদর্শ। সবকিছুই হবে একটা সামগ্রিক স্বার্থের জন্য। এখানে কোনো ট্রেডিশনাল মুদ্রা বা টাকা পয়সার সিস্টেম নেই। এখানকার শিক্ষা ব্যবস্থায় নেই কোনো পরীক্ষা। শিক্ষা ব্যবস্থায় গুরুত্ব পাবে সৃজনশীলতা ও দক্ষতা। এখানে নিজের খাদ্য নিজেকে উৎপাদন করে মিলেমিশে বসবাস করতে হবে। ধূমপান, মদ্যপান এখানে সম্পূর্ণ মানা, আর সাথে পরিবেশ নিয়েও থাকতে হবে সতর্ক। অরোভিলের বাসিন্দাদেরকে বলা হয় অরোভিলিয়ান। যেহেতু জাতি, ধর্ম, বর্ণ আমার নিজের আইডেন্টিটির একটা বড় অংশ, তাই অরোভিলিয়ান হওয়ার যোগ্যতা আমার নেই। তবে আপনি চাইলে অরোভিলিয়ান হতে পারেন।
এক্ষেত্রে প্রথমে পর্যটক হিসেবে অরোভিলে যেতে হবে, এরপর স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে ধাপে ধাপে এই সমাজের নিয়মকানুন এবং জীবনধারার সাথে খাপ খাওয়াতে হবে। চূড়ান্ত পর্যায়ে স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য আবেদন জানানো যাবে। অরোভিলের ভিতরে পরীক্ষা না থাকলেও অরোভিলিয়ান হওয়ার জন্য আপনাকে একটা লম্বা পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে এবং সামগ্রিক আলোচনায় সিদ্ধান্ত হবে যে তারা আপনাকে গ্রহণ করবে কি না। তবে অরোভিলে ট্যুরিস্ট হিসেবে আপনি থাকতে পারবেন এখানকার কিছু সিলেক্টেড রিসোর্টে। অরোভিল জায়গাটা আসলে অনেক সুন্দর, চারিদিকে সবুজ, খুব গোছানো। যদিও ট্যুরিস্টদের সব জায়গায় যাওয়ার অ্যাক্সেস নেই, তারপরে যতটুকু অ্যাক্সেস আছে সেখানেই আপনি একটা পুরো দিন কাটাতে পারবেন। অরোভিলের মূল আকর্ষণ এই মাতৃমন্দির। এখানে আপনি ধ্যান করতে পারবেন, কিন্তু এখানে ধ্যান করার জন্য আপনাকে অনেক আগে থেকে অরোভিলের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে অপেক্ষা করতে হবে। আমি রেজিস্টার করিনি, তাই এই আচানক গোলাকার ধ্যানশালায় ধ্যান করার সুযোগ আমার হলো না। তবে মিনিয়েচার ভার্সনে মাতৃমন্দিরের ভেতরটা কেমন হয় সেটার একটা আইডিয়া পাওয়া গেল। অরোভিল ঘিরে অনেক কন্ট্রোভার্সি আছে, একটু ঘাটতে দেখা যাবে এখানে অনেকগুলো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। তো প্রথমে যে কথা বলছিলাম, অরোভিল কি একটা কাল্ট? তার আগে জানতে হবে কাল্ট অর্থ কি। কাল্ট বলতে বোঝায় একটা নির্দিষ্ট দল বা গোষ্ঠী যখন কোনো মতবাদ বা বিশ্বাসকে কেন্দ্র করে এক্সট্রিমিস্ট বিহেভিয়ার প্রদর্শন করে। যদিও কাল্টকে নেগেটিভভাবে সবাই দেখে, তবে সবসময় কাল্ট নেগেটিভ নাও হতে পারে। তো আমার কাছে অরোভিলিয়ানদেরকে এক্সট্রিমিস্ট মনে হয়নি, বরং ভারতের সাংবাদিক, রাজনীতিবিদ কিংবা আমাদের দেশের অনেক রাজনৈতিক সংগঠন, রাজনীতিবিদরা এর চাইতে এক্সট্রিম বিহেভিয়ার শো করে। তবে কাল্ট কতটা এক্সট্রিম হতে পারে সেটা বুঝতে এই ভয়াবহ সিনেমা বা ডকুমেন্টারিগুলো দেখে নিতে পারেন। কাল্টের প্রভাব এবং পরিণতি সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া হয়ে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায়।